নমস্কার, আমি তমশ্রী। আজ আমরা আলোচনা করব এমন কিছু বিষয়, যেমন তোমরা যারা ছাত্রছাত্রীরা রয়েছো তারা ভাবো আমরা কেন খাই। আমরা খাই কারণ যখন আমাদের খিদে পায়, তার পিছনে কারণ রয়েছে, কারণ তখনই আমরা খাই যখন আমাদের খিদে পায়। সেরকমই যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পড়াশোনা করছো তাদের মনেও এই প্রশ্নটা নিশ্চয়ই থাকে যে আমরা কেন পড়াশোনা করছি বা কেন করব। এই প্রশ্নটা নিশ্চয়ই আছে। এছাড়াও তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে, আর সেই সমস্ত প্রশ্নের সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে পেয়ে গেছি এমন একজনকে যে তোমাদের সমস্ত প্রশ্নের সমস্ত বিষয়ের উত্তর দেবে। আজ আমাদের সাথে রয়েছেন শুভরাজ মণ্ডল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যেটা আমি বলছিলাম যে আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী ভাবে যে তারা কেন পড়াশোনা করবে। তো প্রথম প্রশ্নই আপনাকে করব যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবে কেন পড়াশোনা করবে এবং কেনই বা পড়াশোনার দরকার রয়েছে মানুষের জীবনে। যদি বলতে যাই, এই যে কেন, ওয়াই পার্ট, এইটা যতদিন একটা স্টুডেন্টের ক্লিয়ার না হবে ততদিন তার অ্যাকচুয়াল যে জার্নি পড়াশোনার সেটা কিন্তু স্টার্ট ভালোভাবে কোনোদিন হতে পারে না। 100% প্রত্যেকটা স্টুডেন্টের এটা আগে ক্লিয়ার হওয়ার দরকার যে এই পড়াশোনাটা এটা আমরা কেন করব। কারণ বহু মানুষ এই পৃথিবীতে আছে যারা উইদাউট লার্নিং, পড়াশোনা না করেও সাকসেসফুল। তাহলে আমরা কেন করব? একদম পড়াশোনা না করেও যদি সাকসেসফুল হওয়া যায়, এবং হয়েছে, সারা ওয়ার্ল্ডে যদি তুমি দেখো, রিসার্চ করো, তাহলে তুমি দেখতে পাবে যে বহু মানুষ এমন আছে, বহু স্টুডেন্ট এমন আছে যারা কেউ মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েও সাকসেসফুল হয়েছে, কেউ বা পড়াশোনা না করেও কোটিপতিও হয়েছে। তো এই যে একটা ইন্সপিরেশন, এটাও আমাদের কিছু ছাত্রদের মধ্যে কিন্তু কাজ করে যে না পড়ে কিভাবে এগোনো যায় বা কিভাবে জীবনে সাকসেস পাওয়া যায়। হ্যাঁ, যে পড়াশোনা না করলেও তার সাকসেসফুল হওয়া যায়। তাহলে আমি যে ফাঁকি দিচ্ছি, হ্যাঁ, তো ওরকম একটা কিছু আমিও করে নেব ভবিষ্যতে। এই যে কনসেপ্টটা, এটা আগে ক্লিয়ার হওয়ার দরকার। তো এই প্রসঙ্গে আমি একটা এক্সাম্পল তোমাকে দিতে চাইবো, যেটা যে ধীরুভাই আম্বানি, ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন এবং আপনি আজকের ডেটে আপনি ইন্ডিয়ার রিচেস্ট পার্সন, আপনি আমাদের ভারতবর্ষের সব থেকে ধনী লোক, কিন্তু আপনি 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, তো আপনি সমাজকে কি মেসেজ দিতে চাইবেন? তো উনি ইন্টারভিউতে বলেছিলেন যে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে আমি যদি আমার ইন্ডাস্ট্রি এই জায়গায় আনতে পারি, তাহলে যদি আমি পিএইচডি করতাম তাহলে আজকে আমি সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করতাম। খুব ইম্পর্টেন্ট একটা কথা। এটাও অনেকটা, এটার পিছনেও কিন্তু এডুকেশন রয়েছে। ডেফিনেটলি এডুকেশনটা কেন দরকার সেটা আমাদেরকে বুঝতে হবে। এই এডুকেশনটা শুধুমাত্র কি চাকরি বাকরি পাওয়ার জন্যই আমরা করি, নাকি বাবা মাকে খুশি করার জন্য করি? এটা একটা বড় প্রশ্ন। তো এটার একটা ডেফিনেশন আমি দিতে চাইবো যে এডুকেশনটা, পড়াশোনাটা অ্যাকচুয়ালি কেন করা উচিত। এটা দিতে গিয়ে আমাকে একটা কথা না বললেই নয়, যে কথাটা আমি শেয়ার করতে চাই তোমার সাথে। সেটা হলো, আমরা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন আমরা যাই করি, আমরা সকালে ঘুম থেকে উঠে কেউ দোকানের শাটার খুলছি, কেউ চাকরি করতে যাচ্ছে কোনো অফিসে, কেউ বা ভিক্ষার ঝুলি নিয়ে আমরা ফিল্ডে নেমে পড়ছি, প্লেয়াররা তারা মাঠে প্র্যাকটিস করতে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ তাদের যা প্যাশন, তারা সেটা করতে বেরিয়ে যাচ্ছে প্রত্যেকদিন সকালে, এবং প্রত্যেকটা মানুষই কিন্তু ব্যস্ততার মধ্যে তাদের জীবন কাটাচ্ছে। তো এই যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যাই করি, এটা কিসের জন্য করি, এটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। পড়াশোনা অনেকটা দূরের ব্যাপার। পড়াশোনাটা করার আগে আমাদের এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো বুঝতে হবে, তারপর পড়াশোনা। সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই যে ছুটে চলেছি, এটা অ্যাকচুয়ালি আমরা খুশির জন্য করি। আমরা হ্যাপিনেস চাই,
যদি একটু তুমি সূক্ষ্মভাবে চিন্তা করো, শেষে গিয়ে কিন্তু এই অ্যাচিভমেন্টটাই দাঁড়াবে যে আমরা যাই করি না কেন, আজকে আমরা পড়াশোনা করছি, আমরা স্কুলে পড়ছি, কাল আমরা কলেজ যাব, তারপর আমরা হয়তো কোনো স্পেশাল কোনো কোর্স করলাম, তারপর আমরা যারা চাকরিও পেলাম, তার কিছুদিন পর আমরা কিছু টাকা সেভিংস করলাম, তারপর কি হবে? তারপর আমরা কিছু অ্যাচিভমেন্ট করলাম, যেটা হয়। তাহলে কি পড়াশোনাটা আমরা কাজে লাগাচ্ছি, আমাদের প্রফেশনাল লাইফে আমরা পড়াশোনাটাকে কানেক্ট করতে পারছি আমাদের পেশাগত জীবনের সাথে, এবং পড়াশোনাটা যতটা আমরা বেটার করতে পারবো আমাদের পেশাগত লাইফ জীবনটা, সেটা আমাদের উন্নত আরো হবে, উন্নত করতে সাহায্য করবে একদম। কিন্তু আলটিমেটলি এই যে হ্যাপিনেসটা, এই হ্যাপিনেসটা ফিল করতে গেলে তাহলে আমাদের পড়াশোনার দরকার। কিভাবে? শুধুমাত্র যে চাকরির জন্য আমরা পড়ছি তা নয়, জীবনের যে কোনো পার্টির যে কোনো কিছু, যে কোনো একটা সুখ যদি আমরা ভোগ করতে চাই বা ফিল করতে চাই, তাহলেও পড়াশোনাটা দরকার। আমরা আমাদের ফ্যামিলিটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের পড়াশোনা দরকার। আমাদের মা বাবাকে সুস্থ রাখতে গেলেও আমরা চাই প্রত্যেকে যে আমাদের মা বাবা, আমাদের ফ্যামিলি মেম্বার্স, তারা প্রত্যেকটা মানুষ তারা হ্যাপি থাক, এটা আমরা প্রত্যেকে চাই। এটা আমাদের প্রত্যেকটা মানুষের ডেস্টিনি যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার হ্যাপি থাক। আমি মানলাম আমি চাকরি করতে চাই না, আমি মানলাম যে আমি আমার বিজনেস আছে, আমার পৈতৃক ব্যবসা আছে, আমি চাকরি করবো না, তাহলে তো আমার পড়াশোনার দরকার নেই, ওটা দিয়েই চলে যাবে, ওটা দিয়েই চলে যাবে। হ্যাঁ, প্রতিদিন কাস্টমার আসবে, আমাকে কিছু পয়সা দেবে, তার বিনিময়ে কিছু প্রোডাক্ট দেবো, মানে আমার ইনকাম হবে। তো আমার একটা বড় বিজনেস আছে, আমি কেন পড়াশোনা করবো? এটা একটা প্রশ্ন। তো পড়াশোনাটা অ্যাকচুয়ালি তাহলে কি কাজে লাগে সেটা বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা এই জার্নিটা মন দিয়ে শুরু করতে পারবো। সেই জিনিসটা আমি তোমাকে বলছি। ধরো সাপোজ তোমার কোনো রিলেটিভ বা কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ আছে, তুমি তাকে চিকিৎসা করার জন্য তুমি তাকে নিয়ে যেতে চাও ভেলোরে। তো সেখানকার যে ভাষা বা সেখানকার যে ডক্টর বা মেডিকেল ম্যানেজমেন্টের সাথে কথা যদি তোমাকে বলতে হয়, তোমাকে বলতে হবে ইংরেজিতে নিশ্চয়ই। বা ওখানে যাওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সেটাও সেট করতে হবে তোমাকে, তার জন্য তোমাকে ইংরেজি নলেজটা দরকার। একদম। তাহলে দেখো, তুমি শিক্ষিত যদি না হও, যদি পড়াশোনা না জানো, তুমি অ্যাপয়েন্টমেন্টটা করতে পারবে না। এবং ডিপার্টমেন্টও থাকে ডক্টরদের, যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আমি কাকে দেখাবো কিভাবে সেটাও আমাকে পড়তে হবে, তাহলে আমি জানতে পারবো না। একদম। এবং তুমি ডক্টরদের সাথে যে কথা বলবে সেটাও বলতে পারবে না, তোমাকে কারোর সাপোর্ট নিতে হবে। তাহলে আজকে দেখো, তোমার ফ্যামিলি মেম্বারের জীবনটা বাঁচানোর জন্য তোমার শিক্ষা দরকার। নিশ্চয়ই। এবং সেখানেও তারপরেই কিন্তু সেই সুখটা পাওয়া যাবে। এক্স্যাক্টলি, একদমই। এবং সেখান থেকে যখন আমি রিটার্ন আসবো আমার বাড়িতে, তখন আমি হ্যাপি হব। তাহলে এই যে হ্যাপিনেসটা, এই যে সুখটা আমি ভোগ করলাম, এটা কিসের জন্য হলো? পড়াশোনা শেখা। ডেফিনেটলি। এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা পার্টে আমরা যদি এডুকেশন লেস হই, এডুকেশন যদি আমাদের না থাকে, তাহলে আমরা একটা পথ, একটা স্টেপও এগোতে পারবো না। আমাদের পকেটে এটিএম থাকে, সেটাও যদি আমরা পাঞ্চ করে টাকা তুলতে চাই, তাও আমাদের পড়ার দরকার, এডুকেশন দরকার। আমরা যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই, মেনু চার্টটাও ইংলিশেই থাকে, মেনু চার্টটাও ইংলিশে থাকে। এবং আমাদের এই প্রজন্ম যত এগিয়ে যাচ্ছে, আমরা যত ডিজিটালের দিকে যাচ্ছি, ততই কিন্তু আমাদের এই এডুকেশনটা খুব জরুরি হয়ে পড়ছে। যদি আমরা এটা এখন না বুঝতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের আফসোস করা কিছু থাকবে না। একদমই তাই। তাই জন্য সবার আগে কিন্তু দরকার একটাই জিনিস, পড়াশোনা। পরবর্তী যে প্রশ্নটা করব, সেক্ষেত্রে আমরা দেখি অনেক স্টুডেন্ট রয়েছে যারা কেউ খেলতে খুব ভালোবাসে এবং খুব মন থেকে খেলে, এবং আমরা অনেক পাড়ার বড়রা যারা থাকে, তারা কেউ বলে তুই বড় হয়ে মেসি হবি, কেউ বলে তুই বড় হয়ে সচিন তেন্ডুলকার হবি, এরকম বলে।
কিন্তু আবার কাউকে দেখি যে স্কুলে বসে তবলা বাজাচ্ছে, মানে সেটাও তার ভালো লাগা, মন থেকে আসছে। সেই রকমই যদি পড়াশোনাটাও তাদের মন থেকে আনা যায়, সেটা কিভাবে সম্ভব, যাতে পড়াশোনাটাও তারা ভালোবেসে করতে পারে? আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে চাই, এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই। ধরো একটা স্কুলে কয়েক হাজার স্টুডেন্ট থাকে একটা স্কুলে, তো এই প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আলাদা কিছু ইউনিক কিছু ওদের ট্যালেন্ট বা সত্তা থাকে, যেটা আরেকজনের মধ্যে নেই। মানে আমার মধ্যে যেটা আছে সেটা আরেকজনের মধ্যে নেই। মানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইউনিক। মানে সেই যে ইউনিকনেসটা, সেটা যে ফিলিংস, সেইটা আমাদেরকে ডিসকভার করতে হবে যে আমার মধ্যে কি সত্তাটা আছে। আর কারোর এই ডিসকভারটা করতে, এটা খুঁজে পেতে কারো 10 বছর লাগে, কারো 20 বছর লাগে, কেউ আজীবন ধরে বুঝে পায় না। তো স্টুডেন্টদের আমি যেটা বলবো, সবার আগে একটা সময় যখন আমরা নিউবর্ন বেবি থেকে আস্তে আস্তে বড় হই, তখন আমরা যখন প্রাথমিক যে শিক্ষাটা আমরা গ্রহণ করি, তখন সেটা করা যায়। সেই স্টেজে এই প্রশ্ন নিজেকে করা যায় না। কিন্তু যখন আমরা হাই স্কুলে উঠে যাই, তখন কিন্তু আমাদের এই প্রশ্নটা নিজেকে করার একটা যথাযথ সময়। নিজের ডিজায়ার, যেটা আমার মধ্যে ইউনিক কি আছে যেটা অন্যের মধ্যে নেই, এবং সেই আবিষ্কারটা যদি আমরা করতে পারি, তখন থেকেই অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে আমাদের ট্র্যাকটা কোনটা। নেসেসারি নয় যে প্রত্যেকটা স্টুডেন্ট, ওই 1000টা স্টুডেন্ট একটা স্কুলে আছে, নেসেসারি এটা নয় যে ওই প্রত্যেকটা স্টুডেন্টকেই ভালো পড়াশোনা হতে হবে। এই ভুল ধারণা থেকে আমাদের আগে বেরিয়ে আসতে হবে। সবাই স্কুলে ফার্স্ট হয় না। এক্স্যাক্টলি। এবং আমরা পড়াশোনা করছি, পড়াশোনা আমরা কিভাবে মন বসাতে পারি সবকিছু করছি, বাট পড়াশোনা শুধু পুঁথিগত নয়। একটা স্টুডেন্ট তার ডিগ্রি কোর্স সে যখন কমপ্লিট করে, তার মানেই কিন্তু তার পড়াশোনা শেষ হয়ে যায় না। পড়াশোনার কোনো বয়স নেই। একদম তাই। যে জ্ঞান পিপাসু, সে তার যতই ডিগ্রি থাক, সে কিন্তু কোনোদিন পড়াশোনা বন্ধ করে না। এবং এই পড়াশোনার মাধ্যমেই একমাত্র আমরা জ্ঞান অর্জন করতে পারি। আর এই পড়াশোনাটা শুধুমাত্র পুঁথিগত হয় না। কোনো সাকসেসফুল মানুষের জীবনী, সেটা থেকে আমরা যে জ্ঞান অর্জন করতে পারবো, সেটা কিন্তু অনেকটাই আমাদেরকে এগিয়ে দেবে। আমরা পড়াশোনা বলতে ভাবি শুধু এটাই যে হয়তো আমাদের স্কুলের পড়াশোনা। প্রত্যেকটা স্টুডেন্টদের আমার যেটা মনে হয়, পুঁথিগত বিদ্যা থেকে একটু বেরিয়ে আসা উচিত। আমরা যদি একটু বেরিয়ে এসে আমরা যদি কারোর অটোবায়োগ্রাফি পড়ি, কিভাবে মানুষ সাকসেসফুল হয়, সেই স্টোরি পড়ি। আজকের ডেটে যারা সাকসেসফুল ম্যান, তারা কিভাবে ওই জায়গায় যেতে পেরেছে, তাদের স্টোরি, সেইগুলো যদি আমরা পড়ি, বিভিন্ন টেকনিক বিভিন্ন বইয়ে থাকে। একটা বই একটা রাইটার যখন লেখে, তখন সেই রাইটারের হয়তো 20 বছরের অভিজ্ঞতা একটা বইয়ে খোদাই থাকে। তো আমরা খুব লাকি যে আমরা তার একটা মানুষের 20 বছরের অভিজ্ঞতা আমরা হয়তো 2 দিনে পড়তে পারছি। একটা রাইটারের তার জীবনের যে অভিজ্ঞতা, সেটা আমরা অর্জন করতে পারছি কয়েক মিনিটে, কয়েক ঘন্টায়, কয়েক দিনে। তাহলে আমরা সেই অ্যাকর্ডিং আমাদের জীবনটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি। এবং এরকম যদি 10টা রাইটারের বই আমরা পড়ি, তাহলে চিন্তা করতে পারছো আমরা কতটা নলেজেবল হব। পুঁথিগত বিদ্যা থেকে বেরিয়ে আসার কথা যেমন এটাও সত্যি যে পড়াশোনা শুধুমাত্র বই বা ইতিহাস ভূগোলের মধ্যেই থাকে না সীমাবদ্ধ, তার বাইরেও অনেক কিছু থাকে, জানার থাকে, যেখান থেকে আমরা শিখতে পারি। কিন্তু একটা স্টেজ পর্যন্ত তো দরকার হয় ওই পুঁথিগত বিদ্যাটা। ডেফিনেটলি পুঁথিগত বিদ্যা যেটা আমাদের একটা স্টেজ পর্যন্ত দরকার হয়, সেটা আমাদের অর্জন করতেই হবে। কারণ আমাদের যে ড্রিম আছে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্টুডেন্টদের যে ড্রিম থাকে, ধরো সাপোজ আমি একজন ডক্টর হতে চাই, তাহলে আমাকে মাধ্যমিক থেকে আমাকে সায়েন্সের দিকে বেশি ন্যাক দিতে হবে এবং সেই সাবজেক্টগুলোকে কিভাবে নখদর্পণ করা যায় সেই জন্য কিন্তু প্রয়াস চালাতে হবে।
তারপর আমাদেরকে সেই সাবজেক্টটা, যেহেতু আমার ড্রিম একজন ডক্টর আমি হব, তাহলে আমাকে এমবিবিএস করতে হবে, তারপর এমডি করতে হবে, তারপর ডিএম করতে হবে। তো এই যে স্টেপিংসগুলো, তো যখন আমি একটা ড্রিম সেট করব, ড্রিম সেট করার পরেই কিন্তু আমার একটা ডেটা চলে এলো। তো পুঁথিগত বিদ্যা আমাদের এইভাবেই কাজে লাগে, যে আমাদের যে ড্রিমটা আছে, যে লক্ষ্যটা আছে, সেটার জন্য আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে পুঁথিগত বিদ্যাগুলো দরকার, সেগুলো আমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং সেগুলো নখদর্পণ করতে হবে, তবেই কিন্তু আমি সেই বিষয়ে এক্সপার্ট হতে পারবো। এবং তার সাথে আমাদের আউট নলেজটাও দরকার। কারণ আমি হয়ে গেলাম একজন ডক্টর, আমি যখন অফিসে যাচ্ছি, আমি ডক্টর হলাম, আমি অফিসে যাচ্ছি, আমি গাড়ি করে যাচ্ছি, রাস্তায় একটা অভুক্ত শিশুকে আমি দেখলাম, আমি দাঁড়ালাম না, তাকে আমি কিছু খাওয়ালাম না, আমি চলে গেলাম। যদি চোখে না পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা চোখে পড়বে আমার সেখানে দাঁড়িয়ে তাকে একটু হেল্প করে যাওয়া উচিত। যদি কোনো মানুষ, সে ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আর্কিটেক্ট হতে পারে, যতই সে সফলতা পাক, যদি এই শিক্ষা তার না থাকে, এই বাস্তবিক শিক্ষা, তাহলে আই থিঙ্ক সেই শিক্ষার কোনো দাম নেই। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরেকটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বেশ কয়েকটি স্কুলে আপনি ঘুরেছেন, মানে সার্ভে করেছেন বলা যেতে পারে, এবং সেখানে গিয়ে স্টুডেন্টদের সাথে সামনাসামনি কথা বলেছেন, তাদের কথা, তাদের প্রশ্নর উত্তরগুলো আপনি সামনাসামনি দিয়েছিলেন। তো সেই সমস্ত স্কুলগুলো, এবং অনেক স্কুল থেকে এখনো আপনার ডাক আসছে, তো যেই প্রশ্নটা করব, যে এই যে সামনাসামনি যখন স্টুডেন্টদের সাথে কথোপকথন হচ্ছে, তাদের যে ফিলিংস, সেইটা কিরকম কি বুঝেছেন, সেই সম্পর্কে যদি একটু বলেন। প্রথমত বলতে চাইবো যে হাই স্কুলগুলোতে আমি গেছি, তো সেই স্কুলগুলোতে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি থেকে বিভিন্ন স্টুডেন্ট ওখানে আসে পড়তে। তাদের সাথে যখন কথা বললাম, তখন আমি একটা জিনিস সব থেকে যেটা বেশি বুঝলাম, এবং যেটা বোঝার পর আমি খুব নিজে আনন্দিত হয়েছি, সেটা হলো যে তাদের এই জিনিসটা ভীষণ দরকার ছিল। এই যে টপিকটা, তারা গতানুগতিক একটা পড়াশোনার মধ্যে, একটা বোরিং একটা চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করছিল, কোনো না কোনো জায়গায় এই ইন্সপিরেশনটা তাদের ভীষণ দরকার। যে কেন পড়াশোনা করব, বা আমরা যখন পড়তে বসছি, যদি দুটো অপশন দেওয়া যায়, যে একদিকে ধরো খেলা, একদিকে পড়া, তো আমরা কোনটা ন্যাচারালি চয়েস করব? ডেফিনেটলি খেলা, কারণ খেলে আমরা আনন্দ পাই। তো স্টুডেন্টরা তারা কেন পড়বে? খেলা তাদের বেশি আনন্দ দিচ্ছে পড়ার থেকে। তাহলে এই আনন্দটা আমরা পড়ার মধ্যে কিভাবে আনতে পারবো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি ডিসকাস করলাম, যে তাদের ব্যাকগ্রাউন্ড যখন আমি শুনলাম, তাদেরকে আমি একটা প্রশ্ন করলাম, যে তোমাদের বাড়িতে তোমরা কি কি জিনিসের অভাব ফিল করো, যেটা তুমি প্রত্যেক মুহূর্তে চাও বা তোমার ফ্যামিলি চায়? তখন ওরা বললো, কেউ বললো আমার বাড়িতে টিভি নেই, কেউ বললো আমার বাড়িতে একটা ফ্রিজ হলে ভালো হয়, কেউ বললো এসি। আমি তখন বললাম যে এই যে প্রোডাক্টগুলো তুমি চাইছো, যেগুলো তুমি পেতে চাইছো, এর জন্য ডেফিনেটলি তোমাদের কষ্ট হয়, বা তোমরা এগুলো পেতে চাও, বা এই যে হ্যাপিনেসগুলো তোমরা দিতে পারো না ফ্যামিলিতে, তাহলে এটা কি একটা পড়াশোনা করার কারণ নয়, যে আমরা পড়াশোনা করে ডেভেলপ করে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করব, এবং এই সমস্ত সুখগুলো আমরা বাড়ির ফ্যামিলিকে দেব? তো এটাও একটা কারণ পড়াশোনা করার পেছনে একটা কারণ, যে আমি আমার ফ্যামিলিকে হ্যাপি রাখবো এবং তাদের রিকোয়ারমেন্টসগুলো আমি পূরণ করবো, তার জন্য আমাকে এগিয়ে যেতে হবে। তখনই কিছু স্টুডেন্ট বলে যে আমরা এক্ষুনি চাই। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব? তো প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আমাদের হাতে না আছে চাকরি, না আছে বিজনেস, আমরা কিন্তু এই মুহূর্তেই ওগুলো অ্যাচিভ করতে পারবো না। একটা সিউরিটি আমি দিতে পারি, যে আগামী 5 বছর বা 10 বছর পর তোমরা কিন্তু 100% পারবে তোমার ফ্যামিলিকে এই
সুখটা দেওয়া এবং তোমার নিজের যে ইচ্ছেগুলো পূরণ করার জন্য মানে আমরা ব্যস্ত হয়ে পড়ি কোন একটা কিছু পাওয়ার জন্য, কিন্তু সেইটা পাওয়ার জন্য আমাকে যে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, তার জন্য একটা সময় তোমাকে দিতে হবে। আজকের দিনে অনেক স্টুডেন্ট তারা অ্যাডিক্টেড হচ্ছে মোবাইলের প্রতি, তারা অ্যাডিক্টেড হচ্ছে বাইকের প্রতি। একটা স্টোরি আমি এখানে বলতে চাইবো, দুটো ছেলের একটা স্টোরি। একটি ছেলে সে একটা ডিজায়ার সেট করলো যে তার একটা বাইক দরকার, আর একটা ছেলে সেও তারও একটা বাইক দরকার। দুজনের মধ্যে একটা ডিজায়ার, একটা বাইক কেনার ডিজায়ার উঠলো। তো তারা যখন ডিজায়ারটা সেট করলো, প্রথম যে ছেলেটি সে একটা বাইকের দোকানে গিয়ে বাইকের পোস্টার, বাইকের সবকিছু এনে বাড়ির দেয়ালে টাঙিয়ে রাখলো এবং প্রত্যেক দিন সেই ছবি দেখে এবং প্রথম যে তার ইচ্ছাটা ছিল সেটা দিন দিন বেড়েই চলেছে। ছবিটা দেখার পর সে ভিজুয়ালাইজ করছে, সে নিজে কল্পনা করছে যে বাইকটা নিয়ে রাস্তায় চললে আমার কেমন লাগবে, সেই ফিলিংসটা ফিল করছে। আরেকদিকে দ্বিতীয় যে ছেলেটা, ওই ছেলেটা নিজেকে হঠাৎ করে একটা প্রশ্ন করে বসলো। প্রশ্নটা এটাই যে আমি যে বাইকটা চাইছি, কেন বাইকটা চাইছি। তো যখনই আমরা কিছু প্রশ্ন করি তখনই একটা অ্যান্সার কিন্তু আমরা পাই। তো ওর অ্যান্সারও পেলো যে আমি যে বাইকটা চাইছি, সবার বাইক আছে, আমিও বাইক নিয়ে ঘুরতে চাই, আমি নিজেকে প্রতিষ্ঠিত প্রমাণ করতে চাই যে আমার বাইক আছে এবং সেই সব ফিলিংস আমি ফিল করতে চাই বাইক নিয়ে, যেটা অন্যেরা করছে। তারপরে সে আবার নিজেকে প্রশ্ন করলো যে আমি কেন চাই নিজেকে প্রমাণ করতে, কেন নিজেকে প্রমাণ করতে চাই যে আমার বাইক আছে বা আমি বাইক চালাবো, বা এই ফিলিংসটা আমি কেন পেতে চাই, এই বাইক চালিয়ে যে আনন্দটা সেটা আমি কেন উপভোগ করতে চাই। এই প্রশ্নটা যখন সে নিজেকে করলো, তারপর সে একটা উত্তর পেল যে সবাই চাইছে, সবাই এই কাজটা করছে, তাই আমি করছি। মানে একটা রেস, যেই রেসের ময়দানে সবাই নেমে পড়েছে এবং কম্পিটিশন, যে আমার কাছে পালসার 180 আছে, ওর কাছে R15 আছে, আর একজনের কাছে বুলেট আছে। এই যে ট্র্যাক, এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এখন নেমে গেছে এবং তারা এই রেসের মাঠে দৌড়াচ্ছে। তো এখানে গল্পটাতে কি, প্রথম যে ছেলেটি সে একটা ডিজায়ার সেট করলো, তার 1 বছরের মধ্যে বাইক নিতেই হবে এবং তার যে জ্বালাটা সেটা যত বাড়ছে, সে তার বাবা মাকে প্রেশার করছে যে আমাকে একটা বাইক কিনে দিতে হবে। এইবার তুমি দেখো, তার বাবা মার কিন্তু হয়তো সামর্থ্য নেই তাকে একটা বাইক কিনে দেওয়া, কিন্তু এই ছেলেটি তার দিন দিন ওই ছবি দেখে বা তার বন্ধুরা যে বাইক নিয়ে ঘুরছে সেইটা ফিল করার পর তার মনের মধ্যে যে ডিজায়ারটা সেটা বেড়েই চলেছে এবং একটা সময় এতটাই সাংঘাতিক জায়গায় চলে এলো যখন তার বাবা মা তাকে বাইকটা দিতে বাধ্য হলো। যে কোনো পরিস্থিতিতে ধার দেনা করে দিতে বাধ্য হলো। তো এটা একটা সাইড। এইবার দ্বিতীয় যে ছেলেটি, যে নিজেকে প্রশ্ন করেছিল যে কেন আমার বাইকটা দরকার, তার লাইফটা কি হবে একটু দেখা যাক। তো যখন সে নিজেকে প্রশ্ন করলো যে কেন আমাকে প্রুফ করতে হবে সমাজের কাছে যে আমার একটা বাইক আছে, তখন সে উত্তরটা এটাই পেল যে এটা একটা রেস, সবাই এই রেসের মাঠে নেমেছে, কম্পিটিশন চলছে, তুমিও শামিল, আমাকেও শামিল হতে হবে। তখন সে বুঝলো বাস্তবটা কি, তখন কি করতে হবে এটা তার মাথায় হয়তো আসেনি, কিন্তু কি করতে হবে না সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। তো তখন তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তার মনে পড়ে। ঠিক 3 বছর আগে তার বাবা হঠাৎ বুকে পেইন আসে, যখন সে হসপিটালে নিয়ে যায় তখন
ছোট একটা হসপিটাল তাকে রেফার করলো বড় কোনো নার্সিং হোমে নিয়ে যাওয়ার জন্য। তারপর যখন সে বাবাকে নিয়ে ছুটলো অ্যাম্বুলেন্সে করে, তখন বাবা অ্যাম্বুলেন্সেই মারা গেলেন। তারপর যখন নার্সিংহোমে পৌঁছায় তখন ওখানকার ডক্টররা বলছেন যে যদি 15 মিনিট আগে নিয়ে আসতে পারতেন তাহলে হয়তো আপনার বাবাকে বাঁচাতে পারতাম। তো এরকম একটা মোমেন্টে ছেলেটি বাকরুদ্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর তার মনের ভেতর থেকে একটা কথা বেরিয়ে যায় যে এরকম বড় ডক্টর কেন ছোট হসপিটালগুলোতে থাকে না। তো তার জীবনে এটা একটা ইমোশনাল ফ্যাক্টর, ভীষণ স্ট্রং যেটা। তো তারপর সে একটা গোল আইডেন্টিফাই করে যে আমি একজন ডক্টর হব এবং ছোট ছোট হসপিটালগুলোতে আমি সাধারণ মানুষকে সেবা করব। তখন সে এটা চিন্তা করলো, তখন তার এই বাইক এবং বাদবাকি যে অ্যাডিকশন সেটা তার মন থেকে চলে গেল। এবং ওই ছেলেটি যে আগে তার 1 ঘন্টাও পড়ায় মন বসতো না, সে এখন দিনের 7 থেকে 8 ঘন্টা পড়ছে শুধুমাত্র তার গোলের জন্য। এটা হচ্ছে ওই ছেলেটার একটা ছোট্ট স্টোরি। তো প্রত্যেকটা স্টুডেন্টের তারা যেটা হতে চাইছে তার পেছনে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা আমাদেরকে ডিসকভার করতে হবে। তো আমি স্কুলগুলোতে স্টুডেন্টদেরকে এটাই বলছি যে জরুরি এটা না যে তোমাদেরকে সবাইকে ডক্টর হতে হবে, বা তোমরা এরকম ভাববে না যে একজন ডক্টর বা একজন ইঞ্জিনিয়ারের প্রচুর পয়সা, তারা গাড়ি করে ঘুরে বেড়ায়, তার জন্য আমাকে সেটা হতে হবে, এটা কিন্তু নয়। তোমার যেটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই বেসে তোমাকে এগোতে হবে, তাহলে তুমি অনেকটা শক্তি নিয়ে এগোতে পারবে, অনেকটা উদ্যোগ নিয়ে এগোতে পারবে এবং সাকসেসফুল হবে। একদম। আচ্ছা, আমরা একটা জিনিস সবসময় দেখি যে পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের মনে একটা আলাদা ভয় কাজ করে, এবং আমাদের ক্ষেত্রেও তাই ছিল। যখন আমরা স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, পরীক্ষায় যতই প্রিপারেশন থাকুক বা যাই থাকুক না কেন, তবুও যেন একটা ভয় থাকে। তো সেই ভয়টা কেন এবং সেটার থেকে মুক্তির উপায় কি? তোমার যে প্রশ্নটা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। যে ভয়টা আমরা পরীক্ষার শুরু হওয়ার কিছুদিন আগে থেকে পেতে থাকি বা পরীক্ষার হলে গিয়ে পাই। তো আমি প্রথমত যেটা বলতে চাইবো যে এই যে ভয়টা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু এই ভয়টা লাগে। যে ফার্স্ট বয় সে ভাবে যে আমাকে এবারেও টপ করতে হবে, বা কিছু স্টুডেন্ট এটা ভাবে যে আমি পাস করতে পারবো, তো তার এটা ভয়। তো এক একজনের এক এক ধরনের ভয়, কিন্তু এর মূলে আসা যাক যে এই ভয়টা কেন আমরা পাই, এই ভয়ের সাথে আমাদের কানেকশনটা কোথায় আছে। মানে আমাদের এই যে ভয়, এই ভয়ের সাথে কিন্তু আমাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশনের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। কোন একটা স্টুডেন্ট সে সারা বছর ধরে পড়লো না, পরীক্ষার 2 মাস আগে যদি পড়া স্টার্ট করে, তাহলে তার কাছে ভয়টা কিন্তু স্বাভাবিক, এটা লাগা উচিত। এই মুহূর্তে ধরো কোনো স্টুডেন্ট সে তার একদম পরীক্ষার মুখোমুখি হয়ে আছে এবং সে সারা বছর পড়েনি, হয়তো আগামী 2 মাস পর তার পরীক্ষা। তো এরকম স্টুডেন্টের ক্ষেত্রে এই বছরটা হয়তো খুব ভালো রেজাল্ট সে করতে পারবে না, এটা মেনে নিতে হবে, এটা মানতে হবে, এবং তাকে প্রস্তুতি নিতে হবে নেক্সট ইয়ারের জন্য, এবং তাকে একটা টোটাল ডেটাবেস তৈরি করতে হবে। আমি যদি ভালো রেজাল্ট চাই এবং এই ভয়টাকে দূর করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। তো আমি আগেও বলেছি যে প্রথম যে কাজ, সেটা এই ভয়টাকে দূর করা বা আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়া, যাই বলো না কেন, প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের নিজের লক্ষ্যটা ঠিক করা, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের হাতে সময় কত দিন আছে বা কত মাস বা কত বছর আমরা পাচ্ছি। তাহলে এত সময় যে আমি পাচ্ছি, এর মধ্যে আমার পড়াশোনাটা আমার কতটা কমপ্লিট করতে হবে। তাহলে আমি যদি আমার 5 বছরের মধ্যে যদি আমার পড়াশোনাটা এতটা কমপ্লিট করতে হয়, তাহলে 2 বছরে কত করতে হবে, 1 বছরে করতে হবে। তাহলে আজকের দিনে আমার এই মুহূর্তে আমার যে টাস্ক, সেটাও কিন্তু আমি ক্লিয়ার হব। এবার বিষয় হচ্ছে এখানে একটা সমস্যা কি, আমরা অনেক স্টুডেন্ট
আমরা অনেক স্টুডেন্ট তারা এই ডেটাবেসটা বানিয়েও ফেলি যে আমার লক্ষ্য এই, তার জন্য আমাকে এতটা পড়তে হবে, তার জন্য আমাকে এতদিনে এতটা টাস্ক কমপ্লিট করতে হবে। করার পরেও আজকের দিনের কি টাস্ক সেটা জানার সত্ত্বেও কিন্তু তারা পড়ছে না। এটা একটা প্রবলেম। তারা ফিল করতে পারছে যদি আজকের দিনে আমি এই টাস্কটা করি বা আগামী 1 মাসে যদি আমি এতটা পড়াশোনা করি তাহলে ডেফিনেটলি আমি ওই জায়গায় রিচ করতে পারবো। তারপরেও কিন্তু তারা পড়াশোনাতে মনোযোগ দিতে পারছে না। তার পিছনেও নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। এর পিছনে লজিকটা হচ্ছে যে তাদের ভাবা উচিত যে তাদের বাবা মা যে কষ্টটা করে তাদের পড়াশোনাটা শেখাচ্ছে, যদি তারা শুধুমাত্র তাদের বাবা মায়ের এই কষ্টটার কথা মনে করে, যে প্রতিনিয়ত তারা যখন স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে বা স্কুল থেকে বাড়ি আসছে, খেলতে যাচ্ছে, তাদের বাবা মা সেই মুহূর্তে কি করছে? হয়তো তার বাবা ভ্যান চালান বা কারোর বাবা হয়তো কৃষক, মাঠে চাষ করেন। তো তাদের যে মানসিক এবং শারীরিক যে পরিশ্রম এবং তারা যে কষ্টটা পাচ্ছে, এটা যদি আমরা প্রত্যেকটা স্টুডেন্ট ফিল করি তাহলে কিন্তু একটা বড় সম্ভাবনা আছে আমাদের পড়ায় মন বসার। তো আমরা যদি প্রত্যেকটা স্টুডেন্ট এই ইমোশনাল ফ্যাক্টরগুলোকে কাজে লাগাই তাহলে ডেফিনেটলি আমাদের পড়ায় মন বসবে। আমার বাড়িতে অভাব, আমি মেডিসিন কিনতে পারছি না, আমার বাড়িতে অভাব, আমি আমার বাড়িতে ঠিকঠাক আমরা খেতে পাচ্ছি না, কিন্তু বাবা মামাদেরকে বইপত্র, খাতা, স্কুলে ভর্তি সবকিছু মেনটেন করে যাচ্ছে। আমাকে কি বলতে হবে তারপরেও যে আমাকে পড়াশোনা করতে হবে? একদমই নয়। কারণ তাকে বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে আমার বাড়ির লোক আমাকে পড়াশোনা করাচ্ছে এবং তারা কেন করাচ্ছে, সেখানেও সেই কেন করাচ্ছে, কারণ সে যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এবং সেই তার বাবা মা যেভাবে করছে যাতে পরবর্তী দিনগুলো তাদের না দেখতে হয় এবং তারা একটা জীবনে সুখী হতে পারে। একদম। এই যে কেন, এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে একদম জীবনের সঠিক ডিরেকশন দেখিয়ে দেবে। এই যে কেন, প্রত্যেকটা জিনিসে কেন, এই প্রশ্নটা যদি আমরা নিজেকে প্রত্যেক মুহূর্তে করতে পারি, প্রত্যেকটা কাজ করার আগে, তাহলে আমরা একটা উত্তর পাবো এবং সেই উত্তরটাই কিন্তু আমাদেরকে সঠিক ডিরেকশনে নিয়ে যাবে। আমরা এখন কিছু স্টুডেন্ট অ্যাডিক্টেড হয়ে পড়ছি সিগারেটের প্রতি, বা আমরা কোনো ছেলে কোনো মেয়ের প্রতি বা কোনো মেয়ে কোনো ছেলের প্রতি যে অ্যাডিক্টেড হয়ে পড়ছি, এখানেও কিন্তু একটাই প্রশ্ন যে কেন, এটাই কিন্তু ওয়েল এনাফ তাকে সঠিক ডিরেকশনে আনার। এই কেনটা যদি মনে থাকে তাহলে কেনর উত্তরও থাকবে এবং লক্ষ্যটাও থাকবে। তুমি চিন্তা করো, সিগারেট, কিছু স্টুডেন্ট আমরা স্মোকিং করি, তো অ্যাকচুয়ালি স্মোকিংটা একটা স্টুডেন্ট যে হ্যাবিচুয়েট করে ফেলছে, এখানেও সেই একটাই প্রশ্ন নিজেকে করতে হবে যে কেন আমি যে সিগারেটটা খাচ্ছি, কেন খাচ্ছি? যদি আমার একটা লক্ষ্য, একটা প্রত্যেকটা মানুষের একটা কমন গোল, কমন যেটা লক্ষ্য যে বেশি দিন সুস্থভাবে বাঁচা, এটা প্রত্যেকটা মানুষ চায়। প্রত্যেকটা মানুষের একটা কমন গোল হচ্ছে বেশি দিন বাঁচা এবং সুস্থভাবে বাঁচা। তো আমার মনে হয় এর থেকে বড় স্বপ্ন একটা মানুষের পৃথিবীতে কিছু হতে পারে না। একটা মানুষের কাছে অনেক টাকা আছে বাট সে মেন্টালি বা ফিজিক্যালি ইল, টাকাটা নিয়ে করবেটা কি? তাহলে কোনো স্টুডেন্টকে যদি এটা বোঝানো যায় বা সে যদি নিজে ফিল করে যে হেলথ, এই যে স্বাস্থ্য, এটাই সব থেকে বড় সম্পদ, যদি এটা কাউকে ফিল করানো যায় তখন সে বুঝবে যে আজকে আমি যে স্মোকিংটা করছি এটা ডাইরেক্ট আমার হেলথকে ক্ষতি করছে। তাহলে আমার যদি স্বপ্ন হয় বেশি দিন সুস্থভাবে বাঁচা, তার জন্য আমার নিশ্চয়ই এই কাজটা করণীয় নয়, তাহলে এর থেকে আমাকে বঞ্চিত থাকতে হবে। তাহলে দেখো, সেই ঘুরে ফিরে কিন্তু একটা জায়গাতেই আমরা আসছি যে আমাদের লাইফের গোলটাকে সেট করতে হবে। আমরা নিজেকে কোন জায়গায় দেখতে চাই সেটা যদি আমরা আগে ডিসাইড করে ফেলি, তাহলে সেই অনুযায়ী আমাদের আজ থেকে কিন্তু আমাদের ডিরেকশনই চেঞ্জ হয়ে যাবে।
তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে ড্রিমটা আছে, আমাদের যে স্বপ্নটা আছে, সেইখানে একটা সিগারেট কি আমাদের হাত ধরে নিয়ে যাবে, না একটা মদের বোতল আমাদেরকে হাত ধরে নিয়ে যাবে? এটা আমাদেরকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। তো যখন এই দুটো জিনিস আমাদেরকে আমাদের স্বপ্নে নিয়ে যেতে পারবে না, তখন তাদের হাত আমরা কেন ধরবো? আমরা এই এপিসোডের একদম শেষে চলে এসেছি এবং শেষে একদম ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং শুধুমাত্র ইন্টারেস্টিং নয়, অনেক ইম্পর্টেন্টও। যেটা হলো যে আমরা দেখি ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভালোবাসার একটা ব্যাপার চলে আসে পড়াশোনার মাঝখানে, কিন্তু সেটা কিরকম ভালোবাসা সেটা পড়ে। কিন্তু একটি ছাত্র একটি ছাত্রীকে প্রপোজ করছে এবং সেই ছাত্রীটি হ্যাঁ বলছে, এবং সেই রিলেশনটা কতদিন থাকছে সেটাও বিষয় নয়। কিন্তু বিষয়টা হলো, এটা কি কোনোভাবে এডুকেশনকে নষ্ট করছে না? তাদের মনকে কোনো রকম ভাবে ডাইভার্ট করছে না? ভালোবাসাটা জীবনের একটা অঙ্গ, বাট আমাদেরকে আগে বুঝতে হবে যে ভালোবাসা কাকে বলে। ভালোবাসাটা শুধুমাত্র একটা ছেলেকে একটা মেয়ের বা একটা মেয়েকে একটা ছেলের প্রতি যে অ্যাট্রাকশন, সেটা নয়। ধরো আমরা যখন রাত্রে ঘুমাই, তখন আমরা শ্বাস প্রশ্বাস নিই, তো শ্বাস প্রশ্বাস তো আমাদের কন্ট্রোলে নেই। এটা হচ্ছে কিভাবে? এটা গিফট অফ গড অ্যান্ড গিফট অফ নেচার, প্রকৃতির দান। আমাদের কন্ট্রোলে আমাদের হজম প্রক্রিয়াও নেই। একটা মানুষের কন্ট্রোলে কিন্তু একটা মানুষের একটা হিউম্যান বডির 95% জিনিস একটা মানুষ কন্ট্রোল করতে পারে না। কারা করে? নেচার করে, এই প্রকৃতি করে। তো এটা কি একটা ভালোবাসা নয়? প্রকৃতি আমাদেরকে ভালোবাসে এবং নিঃস্বার্থে। যেখানে এক্সপেকটেশন থাকে, যেখানে চাহিদা থাকে, চাওয়া এবং পাওয়া থাকে, সেখানে কিন্তু ভালোবাসা থাকে না। মানে একটা স্টেট যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, ভালোবাসা সেটাই। তো আমরা যেটাকে ভালোবাসা ভাবছি, আমরা যারা স্টুডেন্ট, যারা আমরা ভালোবাসা যেটা ভাবছি, অ্যাকচুয়ালি এটা কি সত্যি ভালোবাসা? এটা আগে বুঝতে হবে। এটা অ্যাডিকশন নয় তো। তো আমরা অ্যাকচুয়ালি যেটা ভালোবাসা বলতে বুঝি, আমার যেটা মনে হয়, হয়তো আমরা কিছু মানুষ বুঝি যে ফিজিক্যাল যে টাচ, এটা হয়তো ভালোবাসা। তো এগুলোর কোনোটাই কিন্তু ভালোবাসা নয়। আর এটাকে আমাদের স্টুডেন্ট লাইফে ঠিক এরকমভাবেই নেওয়া উচিত। আমি একটা স্টোরি তোমাকে বলতে চাই, তাহলে তুমি বুঝতে পারবে। যে ধরো একটা গাছে একটা কাঁচা আম ঝুলছে, তো সেই কাঁচা আমটা আমরা তখনই পেড়ে খেতে পারি, বা কেউ আমরা কাঁচা আমটা পেড়ে কার্বাইডে পাকিয়ে খেতে পারি, বা কেউ কিছুদিন অপেক্ষা করার পর গাছ পাকা আমটা খেতে পারি। তো এটা সময়ের উপর ছেড়ে দেওয়াই বেটার। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন অপেক্ষা করে গাছ পাকা আমটা খেতে চাইছি, সেটাতে কিন্তু আমাদের ধৈর্য অনেক বেশি লাগছে। তাহলে যতটা ধৈর্য, যতটা স্ট্রাগল, ততটাই সাকসেস। আজকে আমাদের ক্লাসে কোনো ক্লাসমেটকে আমাদের পছন্দ, দুদিন পর আমরা যখন কলেজে উঠবো, তখন কি এমন গ্যারান্টি আছে যে কলেজে কোনো মেয়েকে আমার পছন্দ হবে না? এবং তারপর যখন আমরা প্রফেশনাল লাইফে যাব, তখন সেখানেও কাউকে পছন্দ হতে পারে। তাহলে এটা কিন্তু অ্যাট্রাকশন। সেই জন্য এই টপিকটাকে আমরা যদি সময়ের হাতে ছেড়ে দিই, একটা সময় এমন আসবে তখন অটোমেটিক্যালি সব সেট হয়ে যাবে। এখন সময় হচ্ছে নিজেকে তৈরি করা। অসংখ্য ধন্যবাদ, এবং অনেক সুন্দর এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হলো আজকে, এবং আগামী পর্বেও আমরা আরো অনেক প্রশ্নের উত্তর দেবো আমাদের ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু আজকে যেটা বলবো যে ছাত্রছাত্রীদের জন্য কিছু গাইডলাইন যদি আপনি দেন। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাইবো যে প্রথমে আমাদেরকে সব থেকে আগে এটা বুঝতে হবে, পড়াশোনাটাকে একটু সাইডে রেখে নিজেকে প্রশ্ন করতে হবে যে আজকে আমি যাই করছি কেন করছি। এই যে কেন, এই প্রশ্নটাই কিন্তু তোমাদের জীবনের প্রত্যেকটা স্টেজে তোমাদের ডিরেকশনটাকে সঠিক করতে থাকে। কি হয়, আমরা কিছুটা এগোই,
আবার আমাদের ডিরেকশন হয়তো ডিস্ট্র্যাক্ট হয়, তারপরে আবার এগোই, আবার ডিস্ট্র্যাক্ট হয়। তো এই প্রত্যেকটা এগোনোর পর যদি আমরা একটা করে প্রশ্ন নিজেকে করি যে যে কাজটা আমরা করছি কেন করছি, বা যে প্রবলেমটা হচ্ছে বা যেটা আমরা চাইছি সেটা কেন চাইছি, এই কেনই একটাই প্রশ্ন কিন্তু তোমাদের জীবনের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে যদি সেই উত্তরগুলো তোমাদের ভিতর থেকে আসে। তো প্রথমত একটা ড্রিম সেট তোমাদের অবশ্যই করণীয়, তারপর তোমরা একটা জিস্ট পাবে, তারপর তোমরা একটা ডেটাবেস পাবে, তারপর সেই অ্যাকর্ডিং তোমাদেরকে কিন্তু ফার্স্ট ক্যারি ফরওয়ার্ড হতে হবে, এবং তার মাঝখানে যদি কোনো প্রবলেম আসে তাহলে তোমাদেরকে কিন্তু তোমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে হবে, যে তোমাদের বাবা মা তারা কতটা পরিশ্রম করে তোমাদেরকে তোমাদের টোটাল খরচ তোমাদের সব কিছু মেনটেন করছে। এই ইমোশনাল ফ্যাক্টরটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের দরকার, তবে কিন্তু আমরা আমাদের স্বপ্নের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। হয়তো চলার পথে কিছু অভ্যাস আমরা বর্জন করতে পারি না, বাট আমাদের ফোকাসিং সেই অভ্যাসগুলো বর্জন করার দিকে না রেখে যদি আমরা নতুন একটা গোল বানাতে পারি, জীবনের নতুন একটা উদ্দেশ্য বানাতে পারি, তাহলে সেই বাজে অভ্যাসগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের থেকে দূরে চলে যাবে। প্রত্যেকটা স্টুডেন্ট যদি আমরা আজ থেকে নিজের প্রতি বিশ্বাসটা আনতে পারি যে এতদিন যা হয়েছে হয়েছে, বাট আজ থেকে আমরা নতুন কেউ একজন, নিজের মধ্যে নিজেকে দেখতে শেখো আলাদা রূপে। তোমরা নিজেকে যে জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইছো সেই রূপটাই তোমরা নিজের মধ্যে যদি দেখতে পাও তাহলে তোমরা ডেফিনেটলি সাকসেসফুল হবে। কোন স্টুডেন্ট ভালো বা কোন স্টুডেন্ট খারাপ এরকম কিছু হয় না, এটা প্র্যাকটিক্যাল, এটা প্রমাণিত। তোমরা নিজেদেরকে খারাপ স্টুডেন্ট ভাবা আগে বন্ধ করো। কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আমাদের এই সেশন থেকে তোমরা পাচ্ছ, আমার মাধ্যমে হয়তো পাচ্ছ। এই টেকনিকগুলো যদি তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো সঠিকভাবে, তাহলে তোমরা আগামী বছর এমন একটা রেজাল্ট করবে যে তোমাদের বাবা মায়ের চোখ থেকে তখন খুশির জল বেরোবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভরাজ মণ্ডলকে। তোমাদের মনের আরো প্রশ্নের উত্তর খুঁজতে হলে সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি, এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ধন্যবাদ।